আজকা আপনাদের দুইজনের সাথে পরিচয় করায় দেব। তার আগে দুই তিনটা কথা বইলা নেই। সাম্প্রতিক সময়ে ঘটে গেছে এরকম কিছু ঘটনা যা আমাদের ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সাথে যুক্ত। প্রথমে জনাব কামাল আহমেদকে অভিনন্দন প্রথম আলোতে প্রকাশিত তার বয়কটের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রশ্ন লেখাটার জন্য। আপনার এই সময়চিত লেখাটারই আমি গঠনমূলক বলতে পারতেছি না, কিন্তু তারপরেও আমি আপনার অভিনন্দন জানাই। কেন পারতেছি না সেটা আমি ব্যাখ্যা করব। আমি আপনার লেখার কোন অংশের সাথে আমার দ্বিমত সেটা জানাবো, তবে আমি আশা করব আপনার মতো প্রজ্ঞাময় ব্যক্তিত্ব এই জন আন্দোলনের পরিচর্যা এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আপনার মতামত আমরা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করব, এই কথা আপনারা দিতে পারি। একই সঙ্গে আমি প্রথম আলোর আমার প্রিয় সম্পাদক মতি ভাইকে ধন্যবাদ জানাই, প্রচুর গালমন্দ করি, তারপরে লেখাটা প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই। কারণ এই ভয়ের রাজত্বের বাসিন্দা বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে এই বিষয়টা নিয়ে কথা বলতেই দ্বিধাবোধ করে। কামাল ভাইয়ের এই লেখাটা প্রকাশে এই মতিউর রহমানকে যে কতটুকু ভয় ভীতি অতিক্রম করতে হয়েছে আমি তা অনুধাবন করতে পারি। এর আগে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী আমাদের আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার কয়েকটা রিপোর্ট বাংলায় ভাষান্তর করে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন। এই সুবাদে ওনারাও আমি ধন্যবাদ জানাই। আপনারা হইতেছেন বাংলাদেশের মিডিয়া জগতের সম্মুখভাগে। আপনাদের সাহসিকতা আমাদের জনগণের চলমান সংগ্রামের সপক্ষে একটা অবশ্যই বড় শক্তি হয়ে থাকবে, আমি এটা স্বীকার করি এবং আপনাদেরকে এই জন্য আমি ধন্যবাদ জানাই। কামাল ভাইয়ের লেখার কোন অংশের প্রতি আমার আপত্তি, আসেন সে বিষয়টা একটু আলাপ করি। কামাল ভাই লিখছেন যে বৈশ্বিক পরিসরে বয়কট আন্দোলনের ক্ষেত্রে স্পষ্টতই দেখা গেছে তার অর্থনৈতিক প্রভাব যত সীমিতই হোক না কেন, রাজনৈতিক প্রভাব তার চেয়ে অনেক বেশি। খুবই সুন্দর কথা বলছেন উনি। তারপরে উনি বলতেছেন সেটা সম্ভব হয়েছে রাজনৈতিকভাবে আন্দোলন দাঁড় করানোর একটা সক্রিয় ও সংগঠিত উদ্যোগ সেক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে বলে। ট্রেড ইউনিয়ন, শিক্ষক এবং ছাত্রদের ইউনিয়ন, শান্তিবাদী ও যুদ্ধবিরোধী বেসরকারি সংগঠনগুলো নিজেদের মধ্যে সমন্বয় এবং পরিকল্পিত সাংগঠনিক কাঠামোয় এই সমস্ত আন্দোলন গড়ে তুলছে। সত্য কথা, এর মধ্যে কোনো মিথ্যা নাই। কিন্তু পরে উনি বলতেছেন যে বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন কোনো রাজনৈতিক দল বা পেশাজীবী গোষ্ঠী ও ছাত্র বা নাগরিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ পরিকল্পনা এখন অনুপস্থিত। কামাল ভাই কেমনে থাকবে? বাংলাদেশে সিভিল সোসাইটি আছে, ছাত্র সংগঠন আছে, না থাকলে কেমনে তারা এর মধ্যে আসবে? তো এত বড় প্যারাগ্রাফের মূল কথাটা হচ্ছে রাজনৈতিকভাবে আন্দোলন গড়ে তোলার একটা সক্রিয় এবং সংগঠিত উদ্যোগ এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে উপস্থিত নাই। কথা সত্য। তিনি বলতেছেন যে এমনকি ট্রেড ইউনিয়ন, শিক্ষক, ছাত্রদের ইউনিয়ন এবং শান্তিবাদী যুদ্ধবিরোধী বেসরকারি সংগঠনগুলো নাই। এই জিনিসগুলো তো বাংলাদেশে নাই রে কামাল ভাই। আপনি এগুলোর আশা করেন কিভাবে? এবং এই জন্য আপনি বলতেছেন যে এই আন্দোলনের কোনো রাজনৈতিক প্রভাব নেই। এটা আর্গুমেন্ট হিসেবে ভালো, তবে 60-এর দশকের আর্গুমেন্ট কামাল ভাই, কমিউনিস্টদের আর্গুমেন্ট। চেক ফিলোসফার হাভেল, উনি আবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তো আজকের যুগে রাজনৈতিক সংগ্রামকে বলছিলেন পাওয়ার অফ পাওয়ারলেস। আজকের দিনে লড়াই গড়ে তুলতে সংগঠন লাগে না কামাল ভাই। এটা পিচ্ছি মেয়ে, এই যে গ্রেটা থুনবার্গ দুনিয়া কাঁপাই দিতে পারে, ওই যে তারানার মিটু, এটা গ্লোবাল মুভমেন্ট হয়ে ওঠে। ডিজিটালাইজে ইন্ডিভিজুয়ালকে ঘিরে অভূতপূর্ব দ্রুততায় একটা জনগোষ্ঠীর পলিটিক্যাল ক্রিস্টালাইজেশন হয়। এটা সম্ভব। আমি নিজেকে গ্রেটা থুনবার্গ বা তারানা বলে দাবি করি না, কিন্তু সংগঠন ছাড়া লড়াই দাঁড়াবে না বা দাঁড়াইতে পারে না, এই চিন্তাটা পুরানো চিন্তা, কমিউনিস্টদের চিন্তা, পশ্চাৎপদ চিন্তা। আপনার কাছে এই যে বিদ্যুৎ গড়িতে ছড়ায় যাওয়া একটা অভূতপূর্ব আন্দোলনও পর্যাপ্ত প্রমাণ না যে আন্দোলনের জন্য সংগঠনের দরকার নাই। এই আন্দোলনই আগামীর বাংলাদেশের রাজনীতি নির্মাণ করবে। এই আন্দোলন থেকেই সংগঠন গড়ে উঠবে। তো কামাল ভাই এই লেখার পিছনে মনস্তত্ত্ব আমি কিছুটা কিঞ্চিত বুঝতে পারি। আমার হেটার তো কম ছিল না। সেরকম এক হেটারের পোস্টে উনি আমার নিয়ে কমেন্ট করেছিলেন যে এইভাবে আর কি, মনে নাই কি এক্স্যাক্টলি কি বলছিলেন, বলছিলেন এই লোকরে হুদাই এত গুরুত্ব দেন কেন আপনারা? আমার সম্পর্কে উনার সেই মূল্যায়ন উনি লেখাটার সময় মাথার মধ্যে ছিল, তাই না কামাল ভাই? হ্যাঁ, তো এই লাইনগুলো সেই জন্য আসছে। যাই হোক, আপনি আমারে যা মনে করেন আমি আসলেই তাই। আমি গুরুত্বপূর্ণ কেউ না, নেহায়ত একজন সাধারণ সক্ষমতার আম পাবলিক কখনো কখনো তার মতোই আম পাবলিকের উপরে আসর করে, কইরা তারে ক্ষমতাবান কইরা তোলে। আমার উপরে এখনো আসর হয়েছে কিনা জানি না, কিন্তু ওইটা কতক্ষণ আম পাবলিক পারে না এমন কোনো কাজ না। দুনিয়াতে সব পরিবর্তন আম পাবলিক করছে, দুনিয়াতে কোনো পরিবর্তন বুদ্ধিজীবীরা করে না। তাই এই আম পাবলিকই ইতিহাসের নির্মাতা হয়ে ওঠে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন হইতেছে পাওয়ার অফ পাওয়ারলেস। আমরাই আম জনতা, আর এইটাই আমাদের শক্তি। যাই হোক, আর একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট বলি যা ইন্ডিয়ার অভ্যন্তরে সংগঠিত হইতেছে। আমাদের আন্দোলন কিভাবে ইন্ডিয়ার ভিতরে প্রভাব ফেলতেছে সেটা দেখি। ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া আস্তে আস্তে আমাদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠতেছেন। জনপ্রিয় এবং মোটামুটি নিরপেক্ষ বলে পরিচিত ভারতীয় কমেন্টেটর
দীনেশ ভোরা আমাদের ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সম্পর্কে মূল্যবান মন্তব্য করছেন। আমি অল্প একটু দেখাইতেছি, কিন্তু আপনারা পুরোটা দেখে নিতে পারেন। बांग्लादेश के अंदर बायकॉट इंडिया एंड बायकॉट इट्स प्रोडक्ट्स कैंपेन अब इंटेंसिफाई होता चला जा रहा है। इंडिया आउट पहले से चल रहा था। তিনি যা বললেন যে ভারতীয় পণ্য বয়কট বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ছাইয়া গেছে এবং কেবলই বাড়তেছে। এমনকি কাটাল রানী পর্যন্ত এটা নিয়ে কোদাকুদি শুরু করছে। কাটাল রানীর অশ্রাব্য ভাষার কথা উল্লেখ করে উনি বলছেন যে একজন প্রধানমন্ত্রী কি রাস্তাঘাটের লোকের মতো ইতরের ভাষায় কথা বলে। अब इसके अंदर प्रधानमंत्री शेख हसीना भी कूद पड़ी हैं। शेख हसीना क्या कहती हैं कि जब अपोजिशन के लीडर्स अपनी वाइफ्स के साथ भारत में जाते हैं तो एक सूटकेस लेके जाते हैं और 7 सूटकेस लेके वापस आते हैं। वो अपनी पत्नी के द्वारा लाई गई इंडियन साड़ियों को जला क्यों नहीं देते? शेख हसीना टॉकिंग लाइक दिस वन। ये तो सड़क पर जो लोग खड़े होते हैं वो ऐसी बातें करते हैं कि तुम साड़ियां जला दो, ये कर दो। তিনি বললেন একে একে মালদ্বীপ, নেপাল, চীনের কাছে হাতছাড়া হয়ে গেছে। ভুটানও যায় ডোকালাম তো ইতিমধ্যে চীনের হাতে চলে গেছে। পাকিস্তান, মায়ানমার তো কবে থেকে চীনের পক্ষে। তো এই অঞ্চলে বাকি ছিল বাংলাদেশ। এটা নিয়েও এখন টান পড়িছে। मालदीव्स इंडिया आउट, नेपाल में हमारे लिए नफरत, भूटान में डोकलाम जा रहा है। तो एक किस्म से कहा जाए कि भूटान ऑलरेडी चीन की ओर झुक के चला गया और भारत को छोड़ दिया है। हालांकि भारत अपनी ओर से कोशिश कर रहा है कि भूटान को अपने ताबे में लेके उसको खुश रखा जाए, लेकिन कुछ होता हुआ नजर नहीं आ रहा है। उधर पाकिस्तान और म्यांमार पहले ही चीन के कब्जे में, तो भारत के लिए जो परेशानियां हैं दिन प्रतिदिन बढ़ती चली जा रही हैं। एक बांग्लादेश बचा था भारत के नॉर्थ ईस्ट साइड में, अब वहां पर ये सारी दिक्कत आ गई है। बायकॉट इंडिया और इंडिया आउट की बात चल रही है। ये मुझे लगता है कि बहुत डिफिकल्ट है। वही नहीं बल्कि भारत के विरोध की जो भावनाएं हैं जिस ढंग से एक किस्म से वहां पर मजबूत हुई हैं बांग्लादेश में, भारत के लिए चिंता का विषय है। আরাধনের 10টি ছেলে একটা ছিল আর কি, সেটাও যাইতেছে। তিনি বললেন যে বাংলাদেশে ভারত হটাও এবং ভারতীয় পণ্য বয়কট যেভাবে ছড়াইতেছে এটা নিয়ে ভারত সরকারের গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত। তবে ভারত সরকার কি ভাবতেছে এটার একটা ধারণা পাওয়া যায় সাম্প্রতিক একটা ঘটনায়। এই প্রসঙ্গে যে লোকটাকে পরিচয় করায় দিব শুরুতে বলছিলাম, সেটা এখন করতেছি। আমাদের আসল আলাপে ঢুকি, আসেন তার পরিচয় করায় দিই। শুভ কাজে দেরি করতে নাই। লোকটার নাম পিনাক। পিনাকি না, পিনাক মানে জানেন তো? হ্যাঁ, পিনাক। পিনাক মানে হচ্ছে ধনুক। পিনাক পানিতে যাহার, মানে তাকে বলে পিনাকি, মানে যার হাতে ধনুক থাকে। তার মানে পিনাকি মানে হইতেছে ধনুর ধর, আর পিনাক মানে হইতেছে ধনুক। যাই হোক, পুরা নাম পিনাক রঞ্জন চক্রবর্তী। লোকটা 11 কালে বাংলাদেশের হাই কমিশনার বা রাষ্ট্রদূত ছিল। মইনুদ্দিন ফখরুদ্দিন যখন বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে দিয়া আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে, সেই প্রক্রিয়ায় এই লোকটার ঘনিষ্ঠ ভূমিকা ছিল। 1971 সালে মুজিবনগর সরকারের উপরে ভারতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। ভারতের কথা উঠা বসা করা ছাড়া সরকারের ওই সময় কোনো উপায় ছিল না। আমি আগের একটা এপিসোডে বলছি যে ভারত সেই সুযোগে কি করে বাংলাদেশের সাথে একটা গোপন অধীনতামূলক মৈত্রী চুক্তি করেছিল, যেটা স্বাক্ষর করার পরপরই প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে গেছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুকালের মধ্যে ভারতের এই ডাইরেক্ট খবরদারি আস্তে আস্তে কমে যায়। শেখ মুজিব বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারে মূল ভূমিকা রাখেন। এই জন্য আমি তারে সবসময় ক্রেডিট দেব এবং তার প্রশংসা করব। তা সত্ত্বেও আওয়ামী লীগ এবং কুখ্যাত রক্ষী বাহিনীতে ভারতের ব্যাপক প্রভাব অব্যাহত থাকে। রক্ষী বাহিনী কিন্তু ট্রেনিং হইতো ভারতে। রক্ষী বাহিনী তৈরি হয়েছিল ভারতের রয়ে ট্রেনিং পাওয়া মুজিব বাহিনীর লোক আর টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর লোকদের দিয়া। রক্ষী বাহিনীর উপপ্রধান ছিল কাদের সিদ্দিকীর ডাইন হাত, যে লোকটা। এদের পোশাক ছিল ভারতীয় সেনাবাহিনীর যে রঙের পোশাক পরতো সেই রঙের পোশাক। এই যে দেখেন, ইনকা রক্ষী বাহিনীর খুব বেশি রঙিন ছবি পাইবেন না। এই ছবিটা আমি কিনেছিলাম আমার স্বাধীনতা উত্তর বই বাংলাদেশের জন্য মেলা টাকা পয়সা দিয়া। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ভারতীয় খবরদারি তলানিতে গিয়া ঠেকে। এরশাদ ভারতের আশীর্বাদে ক্ষমতা গ্রহণ করলেও তার প্রশাসনের পক্ষে ভারতের সব কথা মেনে চলা সম্ভব ছিল না। এরশাদ পরবর্তী 15 বছর যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরে গণতান্ত্রিক পদ্ধতি চালু ছিল, কিছুটা, বলবো না যে পুরাপুরি চালু ছিল, যাই হোক কিছুটা তো ছিল। আমরা তো ভোট দিয়া সরকার নির্বাচন করতে পারতাম। তখনও ভারত বাংলাদেশের উপর খবরদারি করার মতো অবস্থা ফিরে যেতে পারে নাই। এই 11 পরে নব্য মীর জাফর, মঈনুদ্দিন ফখরুদ্দিন গম যখন ভারতের কাছে দেশটা বিক্রি করে দিল, তখন থেকে ভারত পুনরায় বাংলাদেশের উপরে সরাসরি খবরদারি করার সুযোগ পেল। এই পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশে ভারতের প্রথম রাষ্ট্রদূত, যে নিজেকে মনে করত বাংলাদেশে নিযুক্ত ভারতের ভাইসরয়। লোকটা বাংলাদেশে তার চাকরিকালে যে সীমাহীন ঔদ্ধত্য দেখাইছে, সেরকম আচরণ আমরা পূর্বে ভারত কেন অন্য দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে দেখি নাই। এই পিনাক সম্প্রতি একটা পুস্তিকা প্রসব করিছে, পয়দা করিছে। হ্যাঁ, প্রসব উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠান আয়োজন করে ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, সংক্ষেপে ORF,
এই ওআরএফ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স গ্রুপের টাকা নেয় আর কি, এর টাকায় পরিচালিত হয়। প্রতিষ্ঠানটার আর একটা পার্টনার হইতেছে ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রণালয়। সুতরাং এই প্রতিষ্ঠান মানে ভারতীয় সরকারেরই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান মানে বিজেপির প্রতিষ্ঠান। ভারত সরকারের সঙ্গে এই প্রতিষ্ঠানের কেবল সাংগঠনিক সম্পর্কই না, বরং ব্যক্তিগত পর্যায়ের সম্পর্কও আছে। উদাহরণস্বরূপ বলি, এই সংগঠনের আমেরিকা শাখার প্রধান হইতেছে ধ্রুব জয়শঙ্কর। নামটা চেনা চেনা লাগিচ্ছে না? হ্যাঁ, চেনাই, কারণ এই যে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার জয়শঙ্করের পোলা। ওআরএফ আর ভারত সরকার আর বিজেপি যে একই মুদ্রার এপিটপি, এটা মনে রাখতে হবে। তাইলে ওআরএফ থেকে যে সমস্ত বক্তব্য আছে তার পেছনে ভারত সরকারের ইন্ধন আছে এবং এটা ভারত সরকারেরই কথা, এইটাও বুঝতে সহজ হবে। তাইলে এ বিষয়ে আর একটা উদাহরণ দিই। হ্যাঁ, উদাহরণ দিয়ে এটা বুঝাই দিই। আসেন, খুব চমৎকার বিষয় আছে ওআরএফ আর ভারত সরকার নিয়ে। ফ্রিডম হাউস আর ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট গণতন্ত্র সূচকের প্রণয়ন করে, জানেন তো এটা, তাই না? সম্প্রতি এই সূচকগুলোতে ভারতের র্যাঙ্কিং এর প্রবল অবনতি হয়েছে। ফ্রিডম হাউস ভারতকে আখ্যায়িত করছে পার্শিয়াল ডেমোক্রেসি বা আংশিক গণতন্ত্র এই বইলা, এবং ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ভারতকে বলছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র। এতে মোদী সরকারের হাতে ঘা লেগেছে, কারণ রেটিং এর এই পতন মোদী সরকারের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের কারণেই ঘটছে। এটা তো প্রকাশ হয়ে গেছে সবার কাছে। মোদী সরকার বিশেষ করে তার ফরেন মিনিস্টার জয়শঙ্কর সারা দুনিয়াতে চিল্লায় মুখের ফেনা তুলে দেয় যে ভারত দুনিয়ার বৃহত্তম গণতন্ত্র, বলে না? কিন্তু বিশ্বের টপ র্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি ভারতের রেটিং বিপুলভাবে নামায় দেওয়ার মানে হইল মোদী সরকারের গণতন্ত্র নামাবলীর মধ্যে বিশাল বিশাল ফুটা হয়ে গেছে। কিন্তু এই রেটিং প্রতিষ্ঠানগুলি তো আর কাটাল রানীর ভারতের দয়াপ্রাপ্ত অবৈধ সরকারের মতো না যে তাদেরকে আদেশ দিয়া, ধমক দিয়া, টাকা পয়সা দিয়া, হানি ট্র্যাপে ফেলাইয়া এই রেটিং পরিবর্তন করা সম্ভব, তা তো না। তাই ভারত কি সিদ্ধান্ত নিছে? মজার সিদ্ধান্ত নিছে। সে নিজেই একটা গণতন্ত্র সূচক বানাবে, যাতে মোদীর ভারতকে দারুণ একটা গণতন্ত্র হিসেবে দেখানো যায়। ওই কালে কাটাল রানীকেও একটা গণতান্ত্রিক সরকার হিসেবে দেখাবে, বুঝছাও? এই সূচক তৈরির ঠিকাদারি পাইছে কে জানেন? ওই ওআরএফ। কি তামাশা! সুতরাং মোদী সরকার আর ওআরএফ যে একই বিছানায় শোয় আর সহমত করে, সেটা বুঝতে তো কষ্ট হওয়ার কথা না, তাই না? কাটাল রানী যে কেন মোদীর এই স্ট্র্যাটেজি নিয়ে একটা শান্তি পুরস্কার প্রবর্তন করে না, আল্লাহ জানে। সেই কারণে মোদীর ভারত এখন সরকারের অনুগত, মানে মোদীর অনুগত তথাকথিত থিঙ্ক ট্যাঙ্কের রাজত্ব। অন্যান্য নিরপেক্ষ গুলা যেগুলো আছে সেগুলোর উপরে মোদী সরকার চাপাই দিছে ক্রমাগত নিপীড়ন। কোন কোন প্রতিষ্ঠানে তালা লাগাই দিছে, তেমনটি করছিল কালহারলানির লেসপেন্সাররা গ্রামীণ টেলিকমের দরজায় তালা লাগাই দিয়া অধিকারের রেজিস্ট্রেশন বাতিল কইরা। সুতরাং ভারতের কোনো থিঙ্ক ট্যাঙ্ক এবং মেজরিটি মিডিয়া যদি কোনো বিষয় নিয়ে বলে, তাহলে সেটা ধরে নিবেন মোদী সরকারের বয়ান। এই কারণে অধিকাংশ ভারতীয় মিডিয়া চ্যানেলের নাম দিছে কি জানেন? ওরা ইন্ডিয়ানরাই নাম দিছে গদি মিডিয়া। গদি মানে জানেন? গদি শব্দটা আসছে হিন্দি শব্দ গোদ থেকে, মানে হইল কোল, যেমন মায়ের কোল। এটার হিন্দি হইল মা কি গোদ, গোদ মে বইট যাও, মানে হইতেছে কোলে বসে যাও। গদি মিডিয়া কথাটার মানে হইল যেসব মিডিয়া মোদির কোলে বসে থাকে। আজকে ভারতের অধিকাংশ মিডিয়ার অবস্থা তাই। সুতরাং এই সমস্ত গদি মিডিয়া যদি বয়কট আন্দোলন নিয়ে লেখে, তাহলে মনে রাখবেন ওইটা হিন্দুত্ববাদীদের প্রচারণা। যাই হোক, আবার আলাপে ফিরি যে এই ওআরএফ এর এই অনুষ্ঠানে পুস্তক প্রসবকারী পিনাক বলছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার ব্যাপক এবং ক্রমাগত হস্তক্ষেপের বিরুদ্ধে ভারত আমেরিকার কাছে কড়া প্রতিক্রিয়া প্রকাশ করায় ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস নাকি গত 7 জানুয়ারি নির্বাচনের আগে গা ঢাকা দেন। এই কথায় আমরা বুঝতে পারলাম যে এতদিন ধরে আমরা শুনে আসছি যে ভারত বাংলাদেশে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের গণতন্ত্র প্রতিষ্ঠার এজেন্ডা লাইনচ্যুত করে দিছে, সেটা সঠিক। পিনাককে ধন্যবাদ যে সে সেটা ফাঁস করে দিয়েছে সেমি অফিসিয়াল হিসেবে। বাংলাদেশে তো হাসান মাহমুদ বা ওকা এই কথাটা আগেই প্রকাশ্যে বলে দিছে। এখন এই কথাটা ভারতের মুখ থেকে শোনা গেল, ভারত আর বলতে পারবে না যে বাংলাদেশে আমেরিকার নীতি প্রভাবিত করা বা উল্টায় দেওয়ার ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না, তাই না? আমি কিন্তু পিনাককে ধন্যবাদই দিব এই কথাটা বলার জন্য। ভারত নামের নেকড়ের যে এত পাওয়ার যে সে আমেরিকান অ্যাম্বাসাডারকে দেশছাড়া কইরা দিছে। আমরা জানি আমেরিকা এবং পশ্চিমা দূতাবাসগুলি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাইছে মাসের পর মাস, যেভাবেই চালাক। এখন ইন্ডিয়ার তারা খেইয়া তারা লেজ তুলে পালাইছে। ওই যে এককালে চীন আমেরিকাকে বলতো পেপার টাইগার, ভারতীয় নেকড়ের আক্রমণের মুখে আমেরিকাকে তো সেই রকমই মনে হইতেছে, তাই না? যাই হোক, আমেরিকার গণতন্ত্র এজেন্ডা লাইনচ্যুত হয়ে গেছে। ভারতের প্রযোজনা এবং পরিচালনায় বাংলাদেশে 7 জানুয়ারি নির্বাচন প্রচারণ অনুষ্ঠিত হয়েছে। ভারত তার বশংবদ সরকারকে বাংলাদেশে এই কায়দায় টিকায় রাখতে পারছে। আমেরিকা আমাদের হাতে যে কলা ধরাই দিছিল, ভারত সেটা খায় ফেলছে, আর সেটা আমাদের হাতে রয়ে গেছে কলার চোকলা বা খোসা। আমরা ঠেকা শিখছি। এখন যদি কেউ আমাদের সামনে আরেকটা কলা নিয়ে হাজির হয়, আমরা দ্বিতীয়বার কলা সেই ভুল করব না।
ইন্ডিয়া তার পছন্দের সরকার বাংলাদেশে বসায় রাখতে পারলেও বাংলাদেশের মানুষ ওই নির্বাচনী প্রহসনকে সম্পূর্ণভাবে রিজেক্ট করছে। ভারতের অ্যানালিস্টরাই বলছে এই যে শ্রীরাধা দত্ত বলছে যে শতকরা 90% লোক ভোট দেয় নাই। আমাদের ধারণা 5% লোক ভোট দিছে কিনা সন্দেহ। তারা খাইয়া পালায় যাওয়া আমেরিকাও বলছে যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই। আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন যে শুধু লাইনচ্যুত হয়েছে তাই না, বাংলাদেশের আভ্যন্তরীণ ভারতের এই নগ্ন হস্তক্ষেপে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাকে ভয়াবহভাবে বিপন্ন করছে। একটা খুব লজিক্যাল প্রশ্ন, ভারত কেন আমেরিকাকে বাংলাদেশে আমেরিকার কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করবে? আমরা কি ভারতের অঙ্গরাজ্য নাকি আশ্রিত রাজ্য? আমাদের বিষয় কি ভারতের আভ্যন্তরীণ বিষয়? তা নাইলে পরে ভারত কিভাবে এত বড় অডাসিটি দেখায়? ভারতের এই অডাসিটির কারণে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার সংগ্রাম এখন পরিণত হয়েছে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষার সংগ্রামে। এই একই ঘটনা ঘটছিল 1971 সালে। 1970 সালের নির্বাচনে বাংলাদেশিরা পুরা পাকিস্তানে মেজরিটি লাভ করে। আমরা ভাবছিলাম যে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পাকিস্তানি সামরিক জান্তা গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ মসৃণ করবে। তা না কইরা তারা আমাদের উপরে 71-এর 25শে মার্চ চাপায় দেয় এক ভয়াবহ গণহত্যা। আমাদের গণতন্ত্রের সংগ্রাম মুহূর্তে পরিণত হইয়া যায় স্বাধীনতার সংগ্রামে। ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সূচনা করছি। আমাদের আন্দোলনের বয়স 3 মাসও হয় না, কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই আন্দোলন ব্যাপক সাড়া ফেলছে। এই আন্দোলন এখন জনগণই আগায় নিচ্ছে। এই দেশের ভাগ্য তারা নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। 5% ভোটারের ভোট পাইয়া যে সরকার জোর কইরা ক্ষমতায় বসে থাকে সেটা তো আর টেকসই সরকার না, যে কোনো সময় সেটা টপ কইরা পড়ে যেতে পারে। এই কথাটা মোদী সরকার এবং পিনাক টাইপের লেসপেন্সাররা খুব ভালোভাবেই বোঝে। সেই কারণে বাংলাদেশের জনগণের ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলিতে ভারত যে আউট হয়ে গেছে সেটা যে বাংলাদেশে ঘটে যেতে পারে সেই দুশ্চিন্তায় দিল্লির ঘুম হারাম হয়ে গেছে। মিস্টার পিনাক, আমাদের আন্দোলন তো কেবলই শুরু। পিকচার আভি বহুত কুছ বাকি হ্যায়। এখন সময় শুরু হয়েছে। আমাদের আন্দোলন এমন সময় শুরু হয়েছে যখন এই পুরো অঞ্চলে ভূ রাজনৈতিক অবস্থান নাটকীয় পরিবর্তন ঘটতেছে। আমি আগের এপিসোডগুলোতে বলছি কিভাবে আমাদের সীমান্ত সংলগ্ন আরাকান রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর ফলে চীনের বর্ডার কার্যত আমাদের বর্ডারের কাছে এসে পৌঁছেছে। তার অর্থ চীন এখন আমাদের অঞ্চলের অংশ হইয়া পড়ছে। পিনাক বাবুরা এতদিন যে বাংলাদেশকে ভারতের ব্যাকইয়ার্ড বলে ভাবতেন সেই দিন শেষ। আজ মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি ভুটান যে ভারতের হাতছাড়া হয়ে গেছে বা যাইতেছে সেগুলি কোনো আইসোলেটেড বা বিক্ষিপ্ত ঘটনা না। এই ঘটনাগুলি আমাদের অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক পরিবর্তন এবং প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরাও এই প্রক্রিয়ার বাইরে না। পিনাক বাবু আমেরিকাকে তাড়াইয়া দিয়া আপনারা ভালো কাজই করছেন। আমরা তো এখন আর পশ্চিমের দিকে তাকায় থাকতে পারি না। সুতরাং এই অঞ্চল থেকে আমাদের নতুন মিত্র বাইছে নিতে হবে। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে স্বাভাবিক বিবর্তনে এই ঘটনাটা ঘটবে। আপনারা যতই নচন কুন্দন করেন না কেন, আমরা জানি ভারত এই অঞ্চলে সবচাইতে শক্তিশালী দেশ না। আমাদের দেশে একটা কথা আছে, শেরের উপরে সোয়াশের আছে। ভারতের ওজন যদি 1 শের হয় তাহলে এই অঞ্চলে সোয়াশের না পাক্কা 500 ওজনের শক্তিও আছে। আপনি তো যথেষ্ট আকেলমান, আপনার জন্য ইশারাই কাফি। বুঝা নিয়েন কি বলতে চাই। মনে রাখেন, আমরা ইচ্ছা কইরা বা ফান কইরা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন শুরু করি নাই। আপনারাই আমাদের গণতন্ত্র ধ্বংস কইরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদারে বিপন্ন কইরা আমাদের জন্য কোনো আর অপশন রাখেন না। পাকিস্তানি সামরিক জান্তা যেমন 71-এর 25শে মার্চ আমাদের জন্য অস্ত্র হাতে নেওয়া ছাড়া আর কোনো অপশন খোলা রাখে নাই, ঠিক সেই রকম 95% জনগণকে দুশ্মন বানায়া বাংলাদেশে আপনারা বাংলাদেশে ভাইসরয়গিরি চালায় যাবেন, একটা পুতুল সরকার জারি রাখবেন, সেই দুরাশা যত জলদি ভুলে যান ততই মঙ্গল। আপনাদের যদি সুবুদ্ধির উদয় হয় এবং বাংলাদেশে আপনাদের হস্তক্ষেপ চিরদিনের জন্য বন্ধ করেন, তাইলে আমরা দুইটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ হিসেবে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বাস করতে পারবো। তা না হলে এই পিকচার যখন শেষ হবে তখন দেখবেন আপনাদের বর্তমান ভাইসরয় প্রণয় ভার্মা কি প্রলয়ের মধ্যে পড়ছে, আমও গেছে সালাও গেছে। আমি আজকে বলছি আজকে 2 জন লোকের সাথে পরিচয় করাই দেবো। একজন তো পিনাক গেল, এখন আরেকজন লোকের সাথে পরিচয় করাই দিই, আসেন। এই লোকের নাম শহীদুল হক, বর্তমানে পররাষ্ট্র সচিবের আগে ও ওই পদে ছিল। পিনাক চক্রবর্তী পুস্তক পুস্তিকা প্রসক অনুষ্ঠানে সে বলে এবং বিশ্বাস করে যে ভারত বাংলাদেশের নিয়তি এক সূত্রে গাঁথা। আহা, সে 2 দেশের সম্পর্ককে চিরায়ত বন্ধুত্ব বা এটার্নাল ফ্রেন্ডশিপ বইলা বর্ণনা করে বলে যে এটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত সম্পর্কে ঊর্ধ্বে। পুরে বাবা, অর্থাৎ তার মতে ভারত ন্যায্য পানি হিস্সা না দিয়া বাংলাদেশকে মরুভূমি বানায় দিক, সীমান্তে আমাদের নাগরিকদের পাখির মতো গুলি করে মারুক, নদীতে বাদ দিয়া আমাদের পানিতে মারুক, আদানির মতো একটা দেশঘাতী চুক্তি আমাদের উপরে চাপাই দিয়া বিশাল ঋণের ফান্দে আমাদের ফেলায় দিক, আমাদের গণতন্ত্রতে ধ্বংস করে একটা অবৈধ বসংবদ সরকার বছরের পর বছর আমাদের উপরে চাপায় রাখুক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাকে যথেচ্ছভাবে পদদলিত করুক, তবুও
শহীদুল বলবে ভারত আমাদের চিরকালের বন্ধু সে আরো বলে আমরা নাকি সেন্টিমেন্টাল আবেগ প্রবণ জাতি, মানে এই জাতির কোনো যুক্তি জ্ঞান নাই, নিছক আবেগে চলে, জাউরা। তুই কি এত সহজে ভুলা গেলি তোর পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস, যারা মাত্র 25 বছরের কম সময়ের মধ্যে 2টা স্বাধীন রাষ্ট্র কায়েম করছিল? ইতিহাসে যারা আর কোনো তুলনা নাই, ব্রিটিশদের বিরুদ্ধে যারা 2 শতক ধরে ক্রমাগতভাবে লড়াই করে গেছে, আত্মসমর্পণ করে নাই, মোগলদের কাছে আত্মসমর্পণ করে নাই। স্বাধীনতার পর কিসিঞ্জার যেই দেশকে বটমলেস বাস্কেট বলছে, সেই দেশ 90 দশকের শুরুতে উদীয়মান এশিয়ান টাইগার হিসেবে পরিগণিত হয়েছে। তুই দেশের মানুষকে সেন্টিমেন্টাল বইলা, নাদাত বইলা ভারতীয় নীতি নির্ধারকদের করুণা ভিক্ষা করতেছিস। ধিক, লক্ষ কোটি ধিক, তোর ইহকালে এবং পরকালে ধিক। চিন্তা করেন, এরকম দেশদ্রোহী, জাতিদ্রোহী, কুলাঙ্গার, জাউরা ভারতীয় পদলেহী বেঈমানকে খুনি কাঁঠাল রানী পররাষ্ট্র সচিবের চেয়ারে বসেছিল। এই শহীদুল হক এককালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিছিল। পাসিং আউটের আগে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়। ওটা ছিল এরশাদের আমল। আপনারা জানেন যে ভারতের আশীর্বাদে এরশাদ একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্টের কতি দখল করছিল। এই এরশাদের ওইখানে শহীদুল বরখাস্ত হয়েছিল, তার চাকরিটা খেতে পারে নাই। তারপরে পাস কোর্সের 2 বছর লেখাপড়া করে বিএ ডিগ্রি পাইছিল। সেকালে 2 বছরের কোর্সের বিএ ডিগ্রিধারীদেরকে বিসিএস পরীক্ষা চান্স দেওয়া হইতো। আর্মি থেকে বহিষ্কার হওয়ার পরে বিসিএস পরীক্ষার মাধ্যমে তাকে সিভিল প্রশাসনে আনা হয়। তার চাকরি হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সে তখন জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সচিব পদে। তখন অদৃশ্য হাতের কারসাজিতে 1 লাফে ফরেন সেক্রেটারি বা পররাষ্ট্র সচিবের চেয়ারে বসে দেওয়া হয় ওরে। এরকম ঘটনা পুরো দক্ষিণ এশিয়াতে ঘটে নাই, সারা দুনিয়াতে ঘটছে কিনা সন্দেহ। পররাষ্ট্র সচিবের চেয়ারে বসার পরে দ্রুততার সাথে অতিরিক্ত সচিব এবং সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এক পর্যায়ে সে একটা আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে ক্যান্ডিডেট হয়। আমরা জানি এই কাজে সে ভারতের জোর সমর্থন পায়, কিন্তু শেষ পর্যন্ত ভোটাভুটিতে হেরে যায়। এরপরে তার অবসরের সময় এসে পড়ে, তখন সে কোন ম্যাজিক বলে দিল্লির একটা বিশ্ববিদ্যালয়ের ফেলো হিসেবে চাকরি পায়। সুতরাং বুঝতেই পারতেছেন সে কোন কারখানার আটা খায়। এটিতে সে এই ভয়ঙ্কর বীর জাফর ইন্ডিয়ান দালালটাকে ভালো করে সিল লাগায় দেন। জাউরা 2 বার লাগানছিল জাউরা। ওই পিনাকের পুস্তিকা প্রয়োগ অনুষ্ঠানে এক অনুসূয়া বসু রায় চৌধুরী বলে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নাকি কিছু জনভিত্তিহীন অ্যাক্টিভিস্টের কারসাজি, এই আন্দোলনের কোনো ভিত্তি নাই, এটা কোনো চিন্তারও কিছু নাই। যে জিনিস নিয়ে চিন্তার কিছু নাই সেই নিয়ে তুই কথা বলিস কেন রে মাতারি? সারা দুনিয়ায় বড় বড় মিডিয়া বলতেছে আন্দোলন ট্র্যাকশন পাইছে, তুই তো কলকাতায় থাকোস, তুই কলকাতার আনন্দবাজার পত্রিকায় তো বলছে যে আন্দোলনে ভারতের নীতি নির্ধারক মহল শঙ্কিত। এই মূর্খটা দেখতেছি এখন ডিনাল স্টেজে পড়ে আছে। খেলাফায় রাশেদিনের শেষ খলিফা হযরত আলী বলছিলেন যে সবকিছুরই জাকাত আছে। জ্ঞানের জাকাত হইল মূর্খ লোকের কথা সহ্য করা। আমি যে খুব জ্ঞানী লোক তা না, তবু এবার এই মূর্খতা সহ্য করলাম, বিশেষ করে এটা রমজান মাস বলে। আবার এরকম করলে অনুসূয়া বসু রায় চৌধুরী আগামীতে এমন দাওয়াত দিব যে সারা জীবন মনে রাখবা। নাম শুনে তো মনে হইতেছে যে পূর্ববঙ্গে জমিদারি আছিল, রায় চৌধুরী তো ব্রিটিশদের দেওয়া খেতাব। হ্যাঁ, জমিদারির খাইশ এখনো যায়নি না মাতারি। এই অনুসূয়াদের কারা বাংলাদেশে প্রমোট করে দেখেন। এই পিনাক অনুসূয়াদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে উচ্ছেদ করা হবে। একবার উচ্ছেদ করছিলাম অনুসূয়ার পূর্বপুরুষ জমিদারদের, আবার ফিরে আসছে। বাংলাদেশ কখনো ইন্ডিয়ার ইচ্ছা অনুসারে তৈরি হবে না। বাংলাদেশ তৈরি হবে এই দেশের মানুষের সার্বভৌম ইচ্ছায়। আজ হোক কাল হোক আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হব। আর হ্যাঁ, সেই দিন অনুসূয়ার পিনাক তোমাদের ঔদ্ধত্যের জবাব পাবা কড়াই গন্ডায়। তোমাদের উত্তরসূরীরা তোমাদের দুষবে 100 বছর ধইরা। কারণ তোমাদের নিরেট বেকুবি আর ঔদ্ধত্যের কারণে 18 কোটি মানুষের একটা প্রতিবেশী দেশের মানুষ ভারতকে ঘৃণা করে। আর ভুলে যাও না, এই অঞ্চলে ভারতের 1 শেরের উপরে 5 শের আছে। মাইন একবার শুরু হইলে না একটাও মাটিতে পড়বে না, তখন সরি বলার টাইম পাবে না। মাইন্ড ইট, মনে রেখো এটা।